হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বুলস এন্টারটেনমেন্ট। আমি সাখাওয়াত সানি আছি আপনাদের সাথে, আর আজকে আমি কথা বলবো ইটারনাল সিনেমাটা নিয়ে, যেটি মুক্তি পেয়েছে 5 নভেম্বর। মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের 26তম সিনেমাটির পরিচালনায় ছিলেন নোম্যাডল্যান্ড খ্যাত পরিচালক ক্লোই জাও। সিনেমায় অভিনয় করেছেন সালমা হায়েক, অ্যাঞ্জেলিনা জোলি, কুমাল নানজিয়ানি, গেমা চ্যান, রিচার্ড মেইডেন, লিয়া ম্যাকহিউ, ব্রায়ান টাইরি হেনরি, ব্যারি কিউগ্যান, মা ডং সিওক, লরেন রিডলফ, কিট হ্যারিংটন সহ আরো অনেকে। সিনেমায় দেখানো হয় খ্রিস্টপূর্ব 5000 সালে দানবীয় প্রজাতির ডেভিয়ান্সদের হাত থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য সেলেস্ট্রিয়াল অ্যারিশেম অসীম ক্ষমতাধর 10 জন সুপার হিরোকে পৃথিবীতে পাঠান, যাদের নাম ইটারনালস। শত শত বছর ধরে মানব জাতিকে ডেভিয়ান্সদের হাত থেকে রক্ষা করে গেলেও মানব জাতির বিবর্তন বা যুদ্ধ বিগ্রহে সরাসরি হস্তক্ষেপ করতো না ইটারনালস। কিন্তু একটা সময় গিয়ে অ্যারিশেমের প্রতি বিশ্বাসে ফাটল ধরে কিছু ইটারনালসদের। মানব জাতির প্রতি ভালোবাসা জন্মানোর কারণে সাধারণ মানুষের রূপে তাদের মধ্যে বসবাস শুরু করে তারা। এর অনেক অনেক বছর পর এক বিশেষ কারণে আবার একত্রিত হয় তারা। আপনারা মোটামুটি অনেকেই জানেন যে আমি মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের একটা পাগলা ফ্যান। এই সিরিজের সিনেমাগুলো রিভিউ করতে গেলে তাই রিভিউগুলো বায়াসড হয়ে যায়, একপেশে হয়ে যায়। বাট আনফর্চুনেটলি অনেক অনেক দিন পর আমার মনে হয় না এরকম লাস্ট কবে ঘটেছিল যে আমি আসলে ফ্যান বয় রিভিউ করতে পারছি না। এই সিনেমাটা দেখার পর আমার প্রতিক্রিয়া মিশ্র। পজিটিভ দিক দিয়ে যদি শুরু করি, তো মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের যেই আসপেক্টটা আমার কাছে সবচেয়ে অ্যাট্রাকটিভ লাগে, আমার কাছে সবচেয়ে বড় স্পেশালিটি মনে হয়, সেটা হচ্ছে এন্টারটেইনমেন্ট ভ্যালু। এই এন্টারটেইনমেন্ট ভ্যালুর 3টা আসপেক্ট আছে। একটা হচ্ছে স্টানিং ভিজুয়ালস, একটা হচ্ছে অ্যাকশন কোরিওগ্রাফি, এবং আরেকটা হচ্ছে হিউমার। এই 3টা জিনিসের ব্লেন্ডিং স্ক্রিন প্লেতে দারুণভাবে থাকে বলেই মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের সিনেমাগুলো এত উপভোগ্য হয়। এবং এই 3টা আসপেক্ট এই ইটারনাল সিনেমাতেও দারুণভাবেই ছিল। ইফ ইউ আর লাকি লাইক মি টু ওয়াচ ইট অন আ বিগ স্ক্রিন লাইক স্টার সিনেপ্লেক্স অর ব্লকবাস্টার, দেন ইউ ক্যান অ্যাকচুয়ালি উইটনেস দ্য বিউটি অফ ইট, অ্যাকচুয়াল বিউটি অফ ইট। আদারওয়াইজ যদি সেই সুযোগ না থাকে, দেন আরও 1-1.5 মাস পরে হয়তো ডিজনি প্লাসে চলে আসবে, তখন আপনারা হয়তো এনজয় করতে পারবেন। বাট এটা আসলে হল প্রিন্টে দেখে এই মজা আপনারা একেবারেই পাবেন না। সো প্লিজ দেখতে যায়েন না। যদি সিনেমা হলে দেখার সুযোগ নাই থাকে, অ্যাটলিস্ট ডিজনি প্লাসে এইচডি প্রিন্ট রিলিজ হওয়ার আগ পর্যন্ত একটু অপেক্ষা করেন। এই সিনেমা আসলে হল প্রিন্টে দেখে এমনিতেও হয়তো অনেক ফ্লস চোখে পড়বে, বাট অন্তত স্টানিং ভিজুয়ালসের জন্য ভালো প্রিন্টে দেখার অপেক্ষা করেন। সো যেটা বললাম যে এই ভিজুয়ালস তো দারুণ ছিল, এটা আপনারা আসলে ট্রেলার দেখলেই বুঝতে পারবেন যে কি দুর্দান্ত লেভেলের ভিজুয়ালস এখানে ছিল। আর প্লাস অ্যাকশন সিকোয়েন্স অ্যাজ ইউজুয়াল দারুণ ছিল, স্পেশালি থার্ড অ্যাক্টে যে অ্যাকশন সিকোয়েন্সটা ছিল ওইটা দারুণ ছিল, আমার অনেক মজা লেগেছে। আর হিউমারের কথা যদি বলি, এখানে যে কটা ক্যারেক্টার ছিল প্রায় সবার মধ্যেই কিছু না কিছু হিউমার ছিল। আমি আশা করছিলাম যে শুধু কুমাল নানজিয়ানি বোধহয় বেশিরভাগ হিউমার তার চরিত্রের মাধ্যমে থাকবে, বাট ব্যাপারটা এরকম ছিল না। অনেক ক্যারেক্টারের মধ্যেই তাদের ইন্টারাকশনের মধ্যে বিভিন্ন সিচুয়েশনে, যেটা মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের একটা কমন ব্যাপার, তারা অনেক সিরিয়াস সিচুয়েশনেও হিউমার ঢেলে জিনিসটাকে অনেক এনজয়েবল করে তুলতে পারে। সো এই জিনিসটা এখানেও ছিল। এরপরে এই সিনেমার আরেকটা বড় পজিটিভ সাইড ছিল এই সিনেমাটার কাস্টিংটা দুর্দান্ত ছিল, এবং আমি বলবো যে অনেক ডাইভার্সিফাইড ছিল, যে বিভিন্ন কন্টিনেন্ট থেকে, বিভিন্ন দেশ থেকে, নানা কালচারের অনেক ধরনের অ্যাক্টরদের এখানে সমন্বয় করানো হয়েছে, যে জন্য ব্যাপারটা অনেক ইমার্সিভ ছিল। এই জিনিসটা আসলে খুবই পজিটিভ, এবং প্রত্যেকটা অ্যাক্টর তাদের জায়গায় দুর্দান্ত পারফরমেন্স উপহার দিয়েছেন। বাট পার্সোনালি আমি বলবো যে সালমা হায়েক এবং অ্যাঞ্জেলিনা জোলি, তারা যেহেতু ভেটেরান অ্যাক্ট্রেসেস, অন্যদের চাইতে তারা আসলে একটু হলেও সিনিয়র, তো আসলে তাদের মানে এ ধরনের একটা সিনেমায় অনসাম্বল কাস্ট হিসেবে দেখতে পারাটা আসলে খুব বেশি, কি বলবো, মানে আরেকটু বেশি আশা করছিলাম। আসলে তারা যেই লেভেলের, যে ক্যালিবারের অ্যাক্ট্রেস, তাদের সবার সাথে ব্যালেন্সড হয়ে যাওয়াটা একদিক দিয়ে ভালো সিনেমার গল্পের জন্য, বাট আসলে তাদের আসলে অনেক বেশি কিছু দেওয়ার থাকে সিনেমায়। তার আলাদা আলাদাভাবেই আসলে তারা অনেক স্পেশাল, মানে ভক্তদের জন্য। সো আসলে ওরকম স্পেশালিটি দেখানোর তেমন সুযোগ ছিল না এই দুজনের, বাট সবার সাথে মিশে গিয়েছেন। মেবি দ্যাটস এ গুড থিং, বাট লাইক আই এম আ ফ্যান অফ বোথ অফ দেম। সো আমি আসলে তাদের কাছ থেকে আসলে আরো একটু বেশি আশা করছিলাম। এখন সিনেমার উইকনেসের কথা যদি বলতে যাই, তাহলে বলবো যে মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের সিনেমাগুলোর মধ্যে এই এন্টারটেনমেন্ট ভ্যালুর কথা যদি বাদ দেই, আরও দুইটা খুব স্পেশাল ব্যাপার থাকে তাদের সিনেমাগুলোর মধ্যে। একটা থাকে হচ্ছে তাদের অরিজিন স্টোরিগুলো খুবই স্ট্রং হয়। স্টোরিগুলো তারা এমনভাবে উপস্থাপন করে, যদি আপনি যদি কমিক রিডার নাও হয়ে থাকেন আমার মতো, তাহলেও আপনাদের এই চরিত্রগুলোকে বুঝতে বা তাদের চিনতে বা তাদের মানে এই স্টোরিটাকে বুঝতে কোনো সমস্যা হয় না। যার কারণে এই ক্যাপ্টেন আমেরিকা, আয়রন ম্যান, হাল্ক, এসবের আপনি যদি কমিক্স নাও পড়ে থাকেন, এই সিনেমাগুলো দেখলে তাদের গল্প সম্পর্কে, তাদের চরিত্রায়ন সম্পর্কে আপনি খুব ভালোভাবে বুঝবেন। আরেকটা পয়েন্ট হচ্ছে খুব ভালোভাবে তারা ক্যারেক্টার ডেভেলপমেন্টটা করতে পারে, যার কারণে আসলে সিনেমাগুলো এই এন্টারটেনমেন্টের উপরে আরেক ধাপ তারা নিয়ে যেতে পারে, যে ইমোশনাল একটা বন্ডিং তারা ক্রিয়েট করতে পারে। যেই জিনিসটা এই সিনেমায় আসলে নির্মাতা বা স্ক্রিন প্লে যিনি করেছেন সে ব্যর্থ হয়েছেন।
কারণ প্রথমত 10টা সুপার হিরো একটা সিনেমাতে মানে তাদের ইন্ট্রোডাকশন দেওয়া হচ্ছে, যারা তাদের চেনে না, আগে কখনো পড়ে নাই, তাদের জন্য ইট ওয়াজ টু মাচ টু অ্যাবজর্ব। 10টা সুপার হিরোকে আসলে আলাদা আলাদাভাবে স্পেস দিয়ে তাদের ক্যারেক্টার ডেভেলপ করে এই 2-2.5 ঘন্টার মধ্যে আসলে মানে এক ধরনের ইম্পসিবল টাস্ক। এই ক্যারেক্টারগুলো নিয়ে আলাদা আলাদা করে ইন্ট্রোডিউস করে তারপরে হয়তো আলাদাভাবে একটা সিনেমায় তাদের আনা যেত। এটা আমার কাছে মনে হয় যে আরও ভালো সিদ্ধান্ত হতো, যেহেতু ডিজনি প্লাস এখন নিয়মিতই মিনি সিরিজ করে যাচ্ছে বিভিন্ন চরিত্র নিয়ে, সেখানে একেবারে অপরিচিত চরিত্র এগুলোকে এভাবে একবারে ফিল্মে ইন্ট্রোডিউস না করে আমার মতে সিরিজ আকারে যদি রিলিজ করতো তাহলে আসলে দর্শকদের জন্য রিলেট করাটা অনেক সহজ হতো। মানে এই সিনেমাটা দেখতে গিয়ে আমার মনে হচ্ছে যে ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্সের একটা সিনেমা দেখছি, যেখানে যেই ভুলটা তারা করে থাকে বেশিরভাগ ক্ষেত্রে, যে ক্যারেক্টারগুলোকে আলাদা করে ইন্ট্রোডিউস না করে একবারে ধাপ করে ছেড়ে দেয় দর্শকদের উপরে। ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্সের মানে নির্মাতারা আমার যেটা মনে হয় যে তারা কমিক লাভারদের উপর অনেক ডিপেন্ড করে থাকেন, তারা ধরেই থাকেন যে বেশিরভাগ মানে দর্শকই হয়তো কমিক্সটা পড়েছেন, তো তারা এমনিতেই বুঝতে পারবেন, তো কমিক লাভাররাই হয়তো সিনেমাটা তাদের মানে তাদের সিনেমার দর্শক, এটা তারা হয়তো ধরে নেন। বাট ব্যাপারটা তো সেরকম না। এই সিনেমার ক্ষেত্রে আসলে ওরকম ফিলটা করেছি যে ক্যারেক্টারগুলো মজা লাগছে দেখছি, বাট সিনেমা দেখার পর যে কোনো একটা পার্টিকুলার ক্যারেক্টারের উপর যে একটা খুব ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট হয়েছে সেটা বলতে পারছি না, যেটা আসলে খুব আনলাইকলি এই এমসিইউ সিরিজের মুভিগুলোর ব্যাপারে। ইভেন শাংচি যে কয়েকদিন আগে দেখলাম, শাংচিও আমার পরিচিত কোনো ক্যারেক্টার ছিল না, বাট আফটার ওয়াচিং দ্যাট আমিও এক ধরনের ফ্যান হয়ে গেছি ক্যারেক্টার, আই লাভড ইট। কিন্তু এখানে আসলে কোনো চরিত্রের ব্যাপারেই কিন্তু এই কথাটা আমি ওরকম করে বলতে পারছি না, এবং চরিত্রগুলোর নামও খেয়াল নেই, এতগুলো নাম আসলে মানে মনে রাখাটাও কষ্টকর। ক্লোই ঝাও ওয়ান্ডারফুল ডিরেক্টর, খুবই দক্ষ একজন ডিরেক্টর, অস্কার উইনার একজন ডিরেক্টর, তো তার ডিরেকশন নিয়ে আসলে খুব মানে প্রশ্নবিদ্ধ করার মতো কোনো অবকাশ নেই। বাট মানে যে টাস্কটা তাকে দেওয়া হয়েছে আমার মনে হয় না এরকম টাস্ক অন্য কোনো পরিচালক হলেও মানে সফলভাবে করতে পারতেন, কারণ দ্য আইডিয়া ইজ সিলি যে একটা মুভিতে এর আগে এই ক্যারেক্টারগুলোর কোনো ধরনের ইন্ট্রোডাকশন না করে হঠাৎ করে 10জন সুপার হিরোকে একটা মুভিতে এরকম করে আনাটা আসলে খুব ভালো কোনো সিদ্ধান্ত ছিল বলে আমার মনে হয় না, যার কারণে আসলে সিনেমাটার সিনেমা হিসেবে উপভোগ্য হয়েছে এটা বলাই বাহুল্য। এমসিইউ সিরিজের মুভিগুলো হয়, বাট মানে এতদিন পর 26তম সিনেমাতে এসে জাস্ট উপভোগ্য ব্যাপারটা বোধহয় পোষায় না। মানে এমসিইউ তাদেরকে যে লেভেলে নিয়ে গেছে, তাদের সিনেমাগুলোর মান এবং পুরো দুনিয়া জুড়ে তাদের যেরকম ফ্যান বেস তৈরি হয়েছে সেইটা বিবেচনা করলে আসলে শুধুমাত্র একটা এন্টারটেইনিং সিনেমা আসলে এখানে আসলে পোষায় না। তো আমার মতে এইটাই একটা সিনেমার বড় ভুল ছিল। তো আরেকটা যে প্রবলেম এই সিনেমার আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে ডেভিয়েন্স যে অ্যান্টাগনিস্ট, মূল অ্যান্টাগনিস্ট না হলেও একটা অ্যান্টাগনিস্ট, তো যাদের বিরুদ্ধে আসলে ইন্টারনালসরা লড়াই করে, যাদের নির্মূল করার জন্য তাদের মূল টাস্কটা থাকে আর কি, প্রাইমাল টাস্ক যেটা থাকে। সো এই ডেভিয়েন্স আসলে মানে ইট নেভার ফিল লাইক এ রিয়েল থ্রেট, দে ওয়ার লাইক গডজিলা, আ ডাম প্রিডেটর, জাস্ট সাম অ্যানিমাল যেটা অ্যাটাক করে যাদেরকে ধ্বংস করে ইটারনালস। তো মানে এই ডেভিয়েন্স জিনিসটা আসলে আমার কাছে খুব একটা ইন্টারেস্টিং লাগে না আসলে, সত্যি কথা বলতে। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের অ্যান্টাগনিস্ট আরও স্ট্রং হয়ে থাকে, সো এই উইকনেসগুলোর কারণে আসলে এই সিনেমাটা হয়তো গ্রেট লেভেলের হতে পারেনি, বাট স্টিল ইটস অ্যান এন্টারটেইনিং সিনেমা। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের স্ট্যান্ডার্ড অনুযায়ী এন্টারটেনমেন্ট ভ্যালু আপনি ভালো মতোই পাবেন, বাট ইমোশনাল কানেকশন হয়তো আপনি ক্যারেক্টারগুলোর সাথে ফিল করতে পারবেন না। না, অফকোর্স এই সিনেমাটা যেটা বললাম শুরুতেই যে অবশ্যই চেষ্টা করবেন যদি সিনেমা হলে গিয়ে দেখার সম্ভব হয় তাহলে সেটা সেখানে দেখার, আর যদি না হয় হল প্রিন্টে প্লিজ কষ্ট করে এভাবে দেখতে যায়েন না, কিছুই মজা পাবেন না। ভালো প্রিন্ট আসলে তখনই দেখেন। আর অবশ্যই যেটা মানে যারা ফ্যান তারা অলরেডি জানেন যে দুইটা এন্ড ক্রেডিট পোস্ট ক্রেডিট সিন আছে, সেই দুটো অবশ্যই মিস করবেন না। দারুণ কিছু হিন্ট আছে সেখানে ফিউচার প্রজেক্টের, সো অবশ্যই ওটা মিস করা যাবে না, ওটা দেখবেন। আর যদি অলরেডি সিনেমাটা দেখে থাকেন তাহলে কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। এই চ্যানেলে এরকম কন্টেন্ট নিয়মিত দেখতে চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।